নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক রাত 8টা মানে সময় দুয়ারের রিপোর্টারের। এই এক ঘন্টায় বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখি, বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর তুলে ধরি আপনাদের সামনে। আর শুরুতেই হাওড়ার দিকে আমাদের একটু নজর রাখতেই হবে, কারণ হুগলির চণ্ডীতলা থানার আইসি তিনি গুলিবিদ্ধ। কিভাবে পুলিশের গাড়িতে বসে নিজের সার্ভিস রিভলভার থেকে নিজে গুলি চালালেন, তদন্তে কি উঠে আসছে, কেন এরকম একটা ঘটনা ঘটালেন চণ্ডীতলা থানার আইসি, এই প্রশ্নগুলো উঠছে। আগে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, দেখুন সেই সিসি ক্যামেরা ফুটেজ। গাড়িতে বান্ধবীর সঙ্গেই নাকি আইসির বচসা শুরু হয়, কিন্তু তারপর কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, আরো ডিটেইলে বিষয়ে জানবো। দেবাশিস রয়েছে আমার সঙ্গে, দেবাশিসের কাছ থেকে জানতে পারবো। দেবাশিস, আইসির গাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র উদ্ধার হয়েছে, কিন্তু কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, সূত্রপাত ঠিক কোন জায়গায়, কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই যে আইসি অর্থাৎ চণ্ডীতলা থানার আইসি, তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বা তদন্তকারী আধিকারিকরা এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছে যে সম্পর্কের টানাপোড়েন। তার কারণ এই যে টিনা দাম, যার সঙ্গে একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল জয়ন্ত পাল অর্থাৎ আইসি চণ্ডীতলার, তার সঙ্গে কোনো সমস্যা তৈরি হয় তখন ঠিক রাত 12টা নাগাদ, এবং তারপর সেই সমস্যার সমাধান করতে কার্যত নিজেকে গুলি করলো চণ্ডীতলার থানার আইসি, এবং রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লো। পরবর্তীকালে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরে যখন শিবপুর থানার পুলিশ তদন্তে নামে, সেই তদন্তে নেমে কিন্তু একাধিক জিনিস সামনে চলে আসে। যে এই যে গাড়ি ছিল অর্থাৎ আইসির যে গাড়ি, সেই গাড়িতে টিনা দাম অর্থাৎ আন্দুলের পোদ্রার বাসিন্দা, তিনি কিন্তু সেই গাড়িতে ছিলেন এবং তার সঙ্গে গন্ডগোল হয়। গাড়ির ভিতর থেকে কি পাওয়া গেল? গাড়ির ভিতর থেকে একটি ব্যাগ, বেশ কিছু ঠান্ডা পানীয়, সেই ব্যাগের মধ্যে পাওয়া গেল একাধিক কন্ডম, একাধিক সেক্স ব্যবহৃত ট্যাবলেট সহ বেশ কিছু জিনিসপত্র। এমনকি এই ঘটনা গুলি করার পর এই টিনা বেশ কয়েকজনকে ফোন করে ডাকে, তাদের বন্ধু বান্ধবরা চলে আসে, যার মধ্যে দুজন হাওড়ার, একজন দমদমের বেলগড়িয়ার বাসিন্দা। তিনি কিন্তু একেবারে রূপান্তরকামী। ফলে এই যে একটা সম্পর্কের টানাপোড়েন ও বিভিন্ন ধরনের লোকের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে যাওয়া জয়ন্তর, সেই জায়গা থেকেই কিন্তু কার্যত নিজেকে বাঁচাতে বলা যেতে পারে ভয় দেখাতে এই টিনা বা তার সঙ্গীদের নিজেকে গুলি করে জয়ন্ত। এখনো পর্যন্ত তদন্তে পেয়েছে পুলিশ। বেশ বেশ দেবাশিস। পুলিশের গাড়ি লেগেছে কোথায়? হাতে? হ্যাঁ, হাতে। আচ্ছা, আর মহিলা কোথায় পড়েছিল? মহিলাটা গাড়ির মধ্যেই বসেছিল, আর বাইরে যে পড়েছিল? বাট মহিলার পুরো মুখে রক্তে ভর্তি ছিল। আমরা ওই জল ফল দিলাম, দিয়ে তারপরে বললাম যে গাড়ি নিয়ে চলে যাবো। উনি কি পুলিশের কার্ড দেখিয়েছেন? হ্যাঁ, উনি পুলিশের কার্ড দেখেছিলেন। মানে যার গুলি লেগেছে? হ্যাঁ, উনি বললেন আমি পুলিশে আছি, ম্যাটারটাকে বেশি বড় করো না, ছেড়ে দাও, তোমরা চলে যাও, আমরা বুঝে নিচ্ছি। কোনো মহিলা ছিল? হ্যাঁ, একজন মহিলা ছিলেন, গাড়ির মধ্যে বসে। গাড়ির মধ্যেই গুলি চলেছে? আমরা রবিবার ঠিক কি ছবি দেখেছিলাম? আসানসোল স্টেশনে তুমুল বিশৃঙ্খলার ছবি দেখেছিলাম। দেখুন, এটা হচ্ছে 16ই ফেব্রুয়ারি রবিবারের ছবিটা। এটা কেন এই বিশৃঙ্খলা? কারণ কুম্ভযাত্রীদের ভিড়, রীতিমতো হুড়োহুড়ি। আর স্টেশন চত্বরে এই ছবি ধরা পড়েছিল, প্ল্যাটফর্ম নয়। এবার স্টেশনের বাইরের ছবিটা আপনাদের দেখাবো, যে ছবি আজকের ছবি। দেখুন এবার স্টেশনের বাইরে ঠিক কি পরিস্থিতি, এটাও ঠিক একই কারণ, কুম্ভে যাওয়া কুম্ভযাত্রীদের ভিড়ে রীতিমতো এই বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হলো। আরো ডিটেল এ বিষয়ে দীপকের কাছ থেকে জানবো। দীপক, এই ছবিটা আমরা দেখছিলাম আজ বান্দ্রা এক্সপ্রেসে ওঠার আগে ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কেন এরকম হুড়োহুড়ি পড়ে গেল? দেখো, দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে পরে একাধিক ব্যবস্থা করা হলো রেলের পক্ষ থেকে, কিন্তু যে হুড়োহুড়ি মানুষের ভিড়, তা কিন্তু সামলাতে একেবারে হিমশিম খেতে হচ্ছে রেল প্রশাসনকে। আজ শুধু রেলের আরপিএফ জওয়ানরা মোতায়েন ছিল না, আসানসোল দুর্গাপুর পুলিশের বাহিনী মোতায়েন করা হয়েছিল পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে। রেলের যা প্রত্যাশা ছিল বা যা অনুমান ছিল কি যাত্রী সংখ্যা বাড়বে, কিন্তু এই পরিমাণ বাড়বে তা কিন্তু জানতো না রেল। তাই প্রথমে রেলের স্টেশনের বাইরে, আসানসোল স্টেশনের বাইরে
যাত্রীরা যারা কুম্ভ যাত্রায় যাবে ট্রেন ধরতে তাদেরকে বাইরে দাঁড় করানোর ব্যবস্থা করা হয়েছিল। পরে কিন্তু যত সময় গড়ায় যে যাত্রীদের সংখ্যা বাড়তে থাকে, এরপর ব্যারিকেড লাগিয়ে একেবারে স্টেশনের বাইরে রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয় যাত্রীদেরকে। এবং ট্রেন যখন প্ল্যাটফর্মে লেগে যায় তারপর যাত্রীদের ধৈর্যের বাঁধ কিন্তু আস্তে আস্তে ভাঙতে থাকে। কখনো ব্যারিকেড ভেঙে পড়ে, পুলিশি ব্যারিকেড ভেঙে পড়ে তারা ভেতরে ঢোকার চেষ্টা করে, তাতেই দুজন মহিলা পড়ে যায় ইতিমধ্যে এই ঘটনায়। এরপর কিন্তু পুলিশ একেবারে হিমশিম খেয়েছে, আরপিএফ জওয়ানরা আজকে হিমশিম খেয়েছে, কিন্তু দুর্ঘটনা এড়ানো গেছে। যেই পরিস্থিতি রবিবার হয়েছিল সেই পরিস্থিতি না হলেও সেই পরিস্থিতির দিকে আজকে এগিয়ে গেছিল। যদি আরপিএফ জওয়ান কম থাকতো, আসানসোল দুর্গাপুর পুলিশ মোতায়েন না থাকতো, তাইলে হয়তো রবিবারের একেবারেই হয়তো মতো আরো বড় কিছু ঘটতে পারতো। একেবারেই দীপক। আর এবার একটা ভিডিও আপনাদের দেখাবো, যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। কারণ নন্দীগ্রামের সীতানন্দ কলেজে প্রিন্সিপালের সামনে একেবারে তুমুল উত্তেজনার পরিস্থিতি হয়। ছবিটা দেখুন, প্রিন্সিপালের সামনে হাতাহাতি শুরু হয়ে যায়। ছবিটা দেখছেন, আরো বিস্তারিত সুজিতের কাছ থেকে জানতে পারবো। সুজিত, তৃণমূল ছাত্র পরিষদ আর এবিভিপি সমর্থকদের মধ্যে এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন? সূত্রপাত কোথায়? আসলে সোনিয়া, একথা যেখানে বলি সব সময়, যেটা নন্দীগ্রাম আছে নন্দীগ্রামে, আর নন্দীগ্রামের কলেজ সেও আছে রাজনীতির একেবারে আঙুনে, যেখানে কিনা যে কোনো কারণে এখন দেখা যায় পদে পদে ঝগড়া, কারণে অকারণে হাতাহাতি। সেখানে কারা তা বিবদমান দুপক্ষ হলো তৃণমূলের ছাত্র সংগঠন এবং এবিভিপি। সেখানে একবারে সরাসরি দুপক্ষ যে কোনো ইস্যুতে বিরোধ বা বিবাদে জড়িয়ে পড়ছে। এই যে ছবি তুমি বলছো প্রিন্সিপালের সামনে, আমি বলছি কলেজের ভেতর, প্রিন্সিপালের রুমের ভেতর, এবং তারই সামনে চললো হাতাহাতি, বচসা, মারামারি, বাকযুদ্ধ সবটাই। এবং এই যে ঘটনা, সেটা কিন্তু নন্দীগ্রামের কলেজে, এবং যেখানে কিনা বহিরাগত কেন ঢুকবে টিএমসিপি যখন দাবি করছে, তখন পাল্টা দাবি করছে এবিভিপি। এবং সেই যে তর্ক বিতর্ক এবং নিজেদের মধ্যে মারামারি হাতাহাতি সবটাই হলো, এবং যে ভিডিও ভাইরাল হয়েছে। এবং শিক্ষাক্ষেত্রে এই অবস্থা, যেখানে শাসক বিরোধী দুপক্ষ একে অপরের ঘাড়ে দোষ চাপাচ্ছে সোনিয়া, তখন কিন্তু এই ভিডিও একটা শিক্ষাঙ্গনের ভিডিও ছবি বাইরে আসার পর থেকে কিন্তু সমালোচনার ঝড় বইছে। কারণ পূর্ব মেদিনীপুর শিক্ষাক্ষেত্রে যে কোনোভাবে এগিয়ে থাকার এবং সেই ছবি দেখা যাচ্ছে যেখানে প্রিন্সিপালের সামনে রীতিমতো হাতাহাতি। বেশ, নন্দীগ্রাম সীতানন্দ কলেজে শান্ত পরিবেশকে অশান্ত করে তোলার জন্য তৃণমূল উঠে পড়ে লেগেছে, এবং সেই সূত্রে আমাদের নন্দীগ্রাম এবিভিপি কার্যকর্তা নুরুল হাসান প্রিন্সিপাল মহাশয়ের সঙ্গে দেখা করতে আসেন। এবং এই দেখা করার সূত্রে তৃণমূলের 3টি গোষ্ঠীখণ্ড তাদের নিজের ক্ষমতা প্রদর্শন করার জন্য তারা নুরুল হাসানের উপরে চড়া হয়। স্বয়ং প্রিন্সিপাল সাহেবের উপস্থিতিতে আমরা সেই শান্ত পরিবেশে এবং সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করতে গেলাম, এবং সেখানে এই 3টে গোষ্ঠী আমাদের উপর চড়া হয় এবং আমাদের কার্যকর্তার উপরে গায়ে হাত তোলে। ওই বহিরাগত আর ওই গুন্ডা ওই কলেজে ঢোকার পর অশান্তি শুরু হয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের উপর আক্রমণও হয়েছে। সেখানে রানিং ছাত্ররা তারা নিজেদের প্রতিরক্ষার জন্য একে অপরের বন্ধুরা পাশে দাঁড়ায়। কলেজ কর্তৃপক্ষ যারা ছিলেন ওখানে, তারা বিষয়টাকে সমাধান করার চেষ্টা করেন। নজর এবার জয়গার দিকে, কারণ সেখানে টেন্ডার দুর্নীতির অভিযোগ। কিন্তু টাকার অঙ্কটা কত? কোটি কোটি টাকার টেন্ডার দুর্নীতির অভিযোগ। হ্যাঁ, কে অভিযুক্ত? অভিযুক্ত জয়গা উন্নয়ন কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ার পার্থ সারথী দাস। কিন্তু কিভাবে এই টেন্ডার দুর্নীতিতে যুক্ত সে, কি অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে, রাজকুমার জানাতে পারবে। রাজকুমার, টাকার অঙ্কটা নেহাত কম নয়, কোটি কোটি টাকার টেন্ডার দুর্নীতির অভিযোগ রয়েছে এই ইঞ্জিনিয়ার পার্থ সারথী দাসের বিরুদ্ধে। সূত্রপাত কোথায়? কিভাবে এই দুর্নীতিতে যুক্ত সে, যে অভিযোগ তার বিরুদ্ধে?
দেখো সোনিয়া, যেটা অভিযোগ উঠেছে সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে এই যে ইঞ্জিনিয়ার, তিনি তার স্ত্রীর নামে কিন্তু একেবারে যে প্রায় 5 লক্ষ মশারির বিলির যে বরাত, সেই বরাত দিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, এমন অনেক কাজ হয়েছে যেগুলো কাজই হয়নি কিন্তু টাকা উঠে গেছে। শুধু তাই নয়, যাদেরকে টেন্ডার দেওয়া হয়েছে সেই টেন্ডার দেওয়াতেও দুর্নীতির অভিযোগ উঠেছে এবং একই সংস্থাকে একাধিক কাজে দুর্নীতি করে টেন্ডার দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এবং এই সমস্ত আর্থিক তছরূপ এবং দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও তারপরেও জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির 28টি ফাইল তিনি লোপাট করে দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে যখন তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এই রকমের নানান রকম অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে জেলা শাসকের কাছে জমা পড়েছিল, এমনকি থানাতেও অভিযোগ জমা পড়েছিল। তার ভিত্তিতেই কিন্তু একটা মামলা হয় এবং এই ইঞ্জিনিয়ার নিজেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন আগাম জামিনের জন্য। আজকে কলকাতা হাইকোর্টের যে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ, সেই সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ এই আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। সোনিয়া, বেশ। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটি পার্থ সারথী দাস, তা ওটা রিজেক্ট হয়েছে। কমপ্লেন ছিল মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড, তারপর টেন্ডার গুলো যেগুলো থাকে প্রপার প্রসিডিংস না করে বেনামি টেন্ডার, নিজের ওয়াইফের নামে টেন্ডার করা, 5 লাখ সামথিং মসকিউটো নেট পারচেজ, ওটা নিজের ওয়াইফকেও উনি ইয়ে করেছেন। লটস অফ অ্যালিগেশনস ইজ দেয়ার। এইটা 35 লাখ সামথিং এর একটা ইয়ে আছে। আমরা কোর্টকে স্যাটিসফাই করেছি ইনভেস্টিগেশনের যা পার্ট আছে সেগুলোতে, এবং ওনার হাই ইনভলভমেন্ট পাওয়া গেছে। দুয়ারে রিপোর্টারে এবার নজর রাখবো 2022-এ উত্তর দিনাজপুরে 2 লাখ পাঠ্য বই চুরির মামলা এবং 1,58,000 বই চুরির অভিযোগও ছিল। সেখানে 3 কোটি মূল্যের বই চুরিতে প্রথম পুলিশের তদন্ত, কিন্তু তারপর এই বই চুরির তদন্তে সিআইডি। আর এই বিষয়ে আরো ডিটেল আপডেট জানবো, আমার সঙ্গে অর্ণব রয়েছে। অর্ণব, পুলিশের চার্জশিটে 2 জন অভিযুক্ত ছিল, আর তাতে আমরা দেখেছিলাম যে 2 বছর ধরে পুলিশি তদন্তে হাইকোর্ট অসন্তুষ্ট। একেবারে সোনিয়া ঠিক কথা বলেছো, এবং প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এডিজি সিআইডিকে বলেছেন একজন দক্ষ অফিসারকে দিয়ে পুরো বিষয়টা তদন্ত করাতে, এবং 12 সপ্তাহের মধ্যে তদন্তের একটা উল্লেখযোগ্য পরিণতি বা অগ্রগতি যা শেষ করে একটা রিপোর্ট নিম্ন আদালতে, ক্ষেত্রে উত্তর দিনাজপুরের সংশ্লিষ্ট আদালতে পেশ করতে হবে। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ, 2022 সালে ডিসেম্বর মাসে এফআইআর হয়েছিল প্রথম, এবং যার চার্জশিট হয়ে গেছিল, এবং সেখানে 2 জন অস্থায়ী কর্মীকে চার্জশিটের অভিযুক্ত বলা হয়েছিল। এক্ষেত্রে প্রধান বিচারপতির প্রশ্ন যে 1,58,000 জেলা যিনি ডিআই রয়েছেন তার যে আজকে রিপোর্ট, 1,58,000 বইও যদি চুরি হয়ে থাকে, 1,58,000 2জন কর্মচারীর পক্ষে অস্থায়ী যারা, তাদের পক্ষে ভ্যানে বা সাইকেলে করে টেনে নিয়ে গিয়ে চুরি করা কি আদৌ সম্ভব? কাজেই এর আড়ালে কোনো একটা বৃহত্তর ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে, তার একটা কিনারা দরকার। কারণ সরকারি কোষাগারের টাকা থেকে কেনা এই বই, যেটা পড়ুয়াদের জন্য ছিল বরাদ্দ, এবং 1-2 নয় 3 কোটি টাকার বই, প্রাথমিক বই, এবং সেই বইগুলি যদি এভাবে নষ্ট হয়ে যায় এবং তদন্তের যেভাবে গাছাড়া ঢিলে ঢালা মনোভাব দেখানো হয়েছে, এই জায়গায় হাইকোর্ট হস্তক্ষেপ করতে বাধ্য হচ্ছে। তাই সিআইডি এডিজিকে নির্দেশ দেওয়া হচ্ছে তিনি একজন দক্ষ অফিসারকে নিযুক্ত করে পুরো বিষয়টা তদন্ত করবেন। এবং এক্ষেত্রে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এটাও স্পষ্ট করেছে যে পুলিশ যে তদন্ত করেছে সেটা কার্যত চোখে ধুলো দেওয়া তদন্তের নামে, এবং যে চার্জশিট দেওয়া হয়েছে সেটাও কার্যত নিয়ম রক্ষার তদন্ত। তাই সিআইডিকে দিয়ে এই ঘটনা তদন্ত। কিন্তু একটা সিবিআই তদন্তের আবেদন ছিল 18 জন আবেদনকারী জনস্বার্থ মামলায়, সেই আবেদন কিন্তু হাইকোর্ট শোনেনি, তা নাকচ করেছে। সোনিয়া, বেশ অর্ণব। সালে যে সময়টাতে শিশুদের বইগুলো দেওয়া হয়, প্রায় 2 কোটি টাকার বই চুরি হয়ে যায়। বিভিন্ন ভাবে শিক্ষকরা হচ্ছে আন্দোলনে নেমেছিল, রাস্তায় নেমেছিল। পরবর্তীতে সময় যেটা দেখলাম যে কয়েকজন ব্যক্তি তারা হচ্ছে হাইকোর্ট, মহামান্য হাইকোর্টে একটা হচ্ছে জনস্বার্থ মামলা করে। আজকে নাকি মহামান্য হাইকোর্ট একটা তদন্তের নির্দেশ দিয়েছে সিআইডিকে। এই যে শিক্ষাগত ভাবে যে দুর্নীতি, সমাজে শিক্ষকরা তার প্রাপ্ত ডিএ পাচ্ছে না, বিভিন্ন খাতে টাকা বরাদ্দ বন্ধ, পাশাপাশি বইও চুরি। এটা শিক্ষক হিসাবে, সচেতন নাগরিক হিসাবে আমরা যেটা বলবো, যেটার একদম প্রকৃত তদন্ত হতে হবে। যারা প্রকৃত দোষী তাদেরকে অবশ্যই শাস্তি দিতে হবে।
আর নদিয়ায় কি হলো? জঙ্গি গ্রেপ্তারির ঘটনা। কোথা থেকে? থানার পাড়া থেকে বিপ্লব দাসকে গ্রেপ্তার করা হয়েছে। বিপ্লব বিশ্বাস মাফ করবেন, ওরফে আব্দুল্লাহ, তাকে গ্রেপ্তার করে এসটিএফ। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে প্রণব, রয়েছে আমার সঙ্গে। প্রণব, কি আপডেট উঠে আসছে? কিভাবে গ্রেপ্তার এই জঙ্গি? দেখো, গভীর রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে কলকাতা থেকে এসটিএফ এর সদস্যরা এই থানারপাড়া এলাকা থেকে বিপ্লব বিশ্বাস ওরফে আব্দুল্লাহকে গ্রেপ্তার করে এবং এই আব্দুল্লাহর সঙ্গে কিছুদিন আগেই আমরা যে দেখেছিলাম নদিয়া এবং তোমার হরিহরপাড়ায় এবং নওদা থেকে যে জঙ্গিদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের ফোনের কল লিস্ট খুঁজেই কিন্তু এই বিপ্লব বিশ্বাস ওরফে আব্দুল্লাহর কিন্তু হদিশ পেয়েছে এবং তারপরেই তাকে আজকে বহরমপুর জেলা জজ কোর্টে তোলা হয় এবং 3 দিনের জন্য কিন্তু পুলিশের এসটিএফরা তাদের নিজেদের হেফাজতে নেন এবং এসটিএফ এর আধিকারিক যে যারা রয়েছেন তাদের সন্দেহ যে এও কিন্তু জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত এবং এই 3 দিনে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে কিন্তু জানিয়েছেন এবং এদের সঙ্গে আরো 5 জন জঙ্গিকে আজকে বহরমপুর কোর্টে তোলা হয়। তার মধ্যে এই 4 জন রয়েছে তোমার এই হরিহরপাড়া এবং নওদা এলাকায় এবং যে তারিকুল ইসলাম জেএমবি জঙ্গি সন্দেহে বহরমপুর জেলা জজ বহরমপুর সংশোধনাগারে ছিল তাকেও কিন্তু আজকে কোর্টে তোলা হয় এবং তাকে যে রিমাইন্ডে নিয়েছিল 5 জঙ্গিকে তাদেরকে জেল হেফাজতের নির্দেশ দেন এবং এই বিপ্লব বিশ্বাস ওরফে আব্দুল্লাহ বাড়ি হচ্ছে থানারপাড়া এলাকাতে। যদিও তার পরিবার থেকে দাবি করা হচ্ছে সে কৃষিকাজ নিয়ে যুক্ত ছিল, তার সঙ্গে কোনো রকম ভাবে যুক্ত নয়, তবে নূর ইসলাম এবং আব্বাস আলী যে জঙ্গি তোমার হরিহরপাড়াতে যাদের বাড়ি তাদের সঙ্গে যোগাযোগ রীতিমতন ভাবে রয়েছে এবং এই হরিহরপাড়া এবং নওদা এলাকাতে তার যাতায়াত ছিল এবং একাধিকবার তাদের সঙ্গে ফোনে কথাবার্তা এবং জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত বলে কিন্তু এসটিএফ সদস্যরা জানতে পারছেন এবং সেই কারণেই তাকে তাদের আগে 5 জঙ্গি জালে, এবার আরো এক। আর কাকসার গোপালপুর, সেখানে আবাসনে চুরির ঘটনা। তালাবন্ধ 6 আবাসন সেখানে চুরি হয়ে গেল আর সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই চুরির ছবি। কিন্তু কারা এই কাজ করলো, কেনই বা করলো? আগে সিসি ক্যামেরা ফুটেজ দেখায়, সেখানে স্পষ্ট ধরা পড়েছে চুরির ছবি। দেখুন, অর্পণ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে। অর্পণ, সেখানকার মানুষজন যা বলছে তাতেই প্রথম এই রকম চুরির ঘটনা ঘটলো তাদের এখানে। কেন, কারা এই কাজ করলো, চিহ্নিত করা গেছে? দেখো, এখনো পর্যন্ত দুষ্কৃতীতে চিহ্নিত করতে পারেনি পুলিশ, কারণ তারা ওই যে আবাসন রয়েছে সেখানকার যে সিসিটিভি ফুটেজ সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং সিসিটিভিতে কিন্তু বেশ কয়েকজনের ছবি এসেছে, সেইগুলিকে দেখেই কিন্তু পুলিশ চিহ্নিতকরণের চেষ্টা করছে, কারণ কারা কোথা থেকে এলো, কিভাবে এলো। কারণ এই আবাসন চুরির ঘটনায় কিন্তু রীতিমতো আতঙ্কে রেখেছে সেখানকার মানুষ। কারণ সকালে যখন ওই এলাকা আবাসনের যে পরিচারিকা যারা অন্য বাড়িতে কাজ করে তারা কিন্তু প্রথমে এসে দেখতে পায় যে আবাসনের মধ্যে তালা ভাঙা, তারপরেই তারা কিন্তু খবর দেয় এবং পরপর যে 6টি বাড়িতে এরকম তালা ভাঙা রয়েছে, জিনিসপত্র নিয়ে উধাও, এবং সেই সমস্ত ছবিও কিন্তু সিসিটিভিতে পুলিশ তদন্ত শুরু করেছে। কারণ এরপরেও কিন্তু নিরাপত্তা রক্ষী যারা সেখানে থাকে তাদের নিয়েও প্রশ্ন উঠছে, পুলিশ তাদেরকেও জিজ্ঞাসাবাদ করছে। স্বাভাবিকভাবে প্রশ্ন তো উঠবে এবং তদন্ত চলছে, চিহ্নিত করা হবে। 6টা বিল্ডিং আছে, প্রত্যেকটা বিল্ডিং এ কোলাপসেবল গেট খুলে উপরে ঢুকেছে এবং 6টা বিল্ডিং এর মধ্যে 3টে বিল্ডিং এ প্রায় 5 থেকে 6টা ফ্ল্যাটে তারা বাইরের তালা ভেঙে ভিতরে ঢুকেছে। ওই ফ্ল্যাটগুলোতে সব ফাঁকা ছিল, সেই সময় কেউ ছিল না। এখানে আমরা প্রচন্ড ভয়ে আছি, ঠিক আছে, যে সিকিউরিটিকে 2 জন সিকিউরিটি রেখেও তারাও আমাদেরকে কিছু করতে পারছে না। আর এরই পাশাপাশি নজর রাখবো মুর্শিদাবাদের দিকে। 2 সিভিক ভলেন্টিয়ার তাদের হাত পা বেঁধে রেখে চুরির ঘটনা। হ্যাঁ, জলঙ্গির ফরিদপুর পাকড়দিয়ার বাজারে এই ঘটনা ঘটেছে। অন ডিউটি 2 সিভিক তাদের হাত পা বেঁধে চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। হ্যাঁ, এরকমই ঘটনা ঘটেছে। রাকিবুল রয়েছে আমার সঙ্গে। রাকিবুল, একেবারে 2 সিভিক ভলেন্টিয়ার যারা অন ডিউটি তাদের হাত পা বেঁধে দুষ্কৃতীরা চুরি করে পালিয়ে গেল।
দেখো সোনিয়া, যে জলঙ্গির ফরিদপুর পাকুড়দিয়া এলাকায় যে গত রাতে 2 সিভিক ভলেন্টিয়ার কিন্তু পাহারা দিচ্ছিল এবং সেই পাহারা দেওয়ার সময় ওই এলাকায় যখন একই দোকানে, সোনার দোকানে যখন শাটার ভাঙার আওয়াজ পায়, সেই মুহূর্তে কিন্তু ওই সিভিক 2 ভলেন্টিয়ার টর্চ লাইট জ্বালিয়ে তাদের কাছে যেতেই কিন্তু তাদেরকে মারধর করে বলে অভিযোগ এবং তাদের 4 হাত পা বেঁধে ফেলে রেখে ওই দোকানে কিন্তু চুরি করে বলে অভিযোগ। এবং যদিও এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়ায়, ঘটনার পরই কিন্তু ওই এলাকায় যে পুলিশ খবর পেয়ে গিয়ে কিন্তু ওই সিভিক 2 ভলেন্টিয়ারকে উদ্ধার করে। কিন্তু ইতিমধ্যে যারা এই কাজ করেছে তাদের চিহ্নিত করা গেছে? তারা যে এইভাবে না, দেখো তাদের ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ পেয়েছে, পুলিশ সংগ্রহ করেছে সেখান থেকে এবং সিসিটিভি ফুটেজ দেখেই তাদের তদন্ত শুরু করেছে। তো পুলিশের পক্ষ থেকে দাবি করেন যে দুষ্কৃতীদের খুব তাড়াতাড়ি চিহ্নিত করে এবং অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করার আশ্বাস দেন ওই পুলিশ কর্মীরা। এবং এই ঘটনায় কিন্তু যে সোনার দোকান থেকে যে লকারে যে টাকা এবং সোনা ছিল, কিন্তু সেই লকার কিন্তু ভাঙতে পারেনি ওই দুষ্কৃতীরা এবং সেখান থেকে কিছু অল্প সামগ্রিক সোনা একেবারে সিসি ক্যামেরা ফুটেজ দেখে তদন্ত চলছে। বেশ, থানার যে 2টো সিভিক তাকে বেঁধে রেখে আমাদের হাতে যে চুরি, তারপরে সিভিক সাধারণত একটা কাইন্ড পুলিশকে ফোন করেছে, এসে দেখছি হ্যাঁ দোকানের শাটার পাটার খোলা আছে। তা থেকে বুঝতে পারলাম যে রাত্রিতে একটা বিভৎস ডাকাতি হয়েছে এবং ডাকাটা খুব জঘন্য এবং এটা উদ্ধার করার দরকার। এটা আমরা অনুধাবন করছি, সেভাবে পুলিশ প্রশাসনকে বলছি। আর এবার নজর রাখবো খড়িবাড়ির দিকে, কারণ 2.5 বছর তৃণমূলের জেতা সত্ত্বেও, সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও প্রধান ছিল না। হ্যাঁ, সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও অধরা ছিল প্রধান। অবশেষে তৃণমূলে যোগ দিলেন বিজেপির প্রধান। আরো বিস্তারিত এই বিষয়ে বিশ্বজিৎ জানাতে পারবে। বিশ্বজিৎ, এই যে এখানকার মানুষজন 2.5 বছর প্রধান পেল না, কেন? সংখ্যাগরিষ্ঠতা তো ছিল, তাহলে কেন অধরা প্রধান পদ? দেখো, 2022 সালে শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রায় 22টি গ্রাম পঞ্চায়েতের নির্বাচন হয়। এই বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে কিন্তু অন্যরকম চেহারা দেখা যায়। সেখানে 13 আসন বিশিষ্ট এই বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতে 9টি আসন পায় তৃণমূল, 4টি যায় বিজেপির দখলে। কিন্তু প্রধান পদের ক্ষেত্রে তপশিলি উপজাতি সেখানে কিন্তু পদটি রাখা হয়। কিন্তু যেই তৃণমূল প্রার্থীরা জেতে, সেখানে কোনো তপশিলি প্রার্থী জেতেনি, যার জেরে কিন্তু বিজেপির আলাকসু লাকড়া তিনি প্রধান নির্বাচিত হন। কিন্তু দেখা যায় 2.5 বছর পর সেই আলাকসু লাকড়া, যিনি বিজেপির প্রধান হিসাবে তৃণমূলের বোর্ডে কাজ করছিলেন, তিনি কিন্তু অবশেষে তৃণমূলে যোগদান করলেন। এদিন বিন্নাবাড়িতে তিনি কিন্তু জেলার যিনি সভানেত্রী পাপিয়া গাছের হাত ধরে তিনি তৃণমূলে যোগদান করলেন। তিনি বলছেন যে তিনি এই 2.5 বছর কাজ করতে পারেননি, মানুষের উন্নয়ন করতে চান এবং সেই উন্নয়ন জন্য তিনি কিন্তু তৃণমূল শিবিরে যোগদান করলেন এবং আগামী দিনে, আগামী 2.5 বছর তিনি কিন্তু কাজ করতে পারবেন, এ ধরনের ধারণা তার। অন্যদিকে পাপিয়া ঘোষ বলছেন যে তিনি কাজ করতে পারছিলেন না, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে তিনি কিন্তু যোগদান করছেন। আগামী 2.5 বছর তিনি কিন্তু এই প্রধানশিপ চালাবেন এবং মানুষের উন্নয়নে কাজ করবেন। তোমাকে জানিয়ে রাখি যে 2022 সালে দুইবার কিন্তু 144 ধারা জারি হয় এই প্রধান নির্বাচনকে কেন্দ্র করে, কারণ তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও এই বিন্নাবাড়িতে কিন্তু এসটি রিজার্ভেশন ছিল প্রধানশিপ। আর সেখানে 2.5 বছর পর এখানকার মানুষজন প্রধান পেলেন। তো আমার হিসাবে লাগতো যে একটা নামের প্রধান, যেহেতু আমি মানুষের কাজ যদি করতে না পারি, তাহলে ওরা তো বলবেই যেহেতু প্রধান ছিল 5 বছর, অত কি কাজ করলো, আর কাজে তো করতেই পারলো না। এরপরে তো পাবোই না যে মানুষ যে আমার পিছনে থাকবেই না। ওইটাই চিন্তা ভাবনা করে আমি আজকে দল পরিবর্তন করলাম। যেহেতু 2.5 বছর আমার এমনি কাটলো, 2.5 বছর আরো যেন কাজ করে আমি মানুষকে যেন আমার সাথে আর নিয়ে চলতে পারি। উন্নয়ন যদি করতে হয়, যে কথা দিয়ে আজকে তিনি প্রধান হয়েছিলেন, মানুষের কথা যদি রাখতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমরা আর কোনো কাউকে ভরসা বা বিশ্বাস করতে পারি না। আর মন্ডল সভাপতি নিয়ে কিন্তু বিজেপিতে আবারও ক্ষোভ। হ্যাঁ,
ফাঁসি দেওয়ায় বিজেপির মণ্ডল সভাপতির নামেই এই ক্ষোভ। বিজেপি জেলা অফিসের সামনে রীতিমতো বিক্ষোভ কর্মীদের। শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে কেন ক্ষোভ, কি অভিযোগ, বিশ্বজিতের কাছ থেকে জানবো। বিশ্বজিৎ, শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের, কি অভিযোগ তার বিরুদ্ধে, কেন এই ক্ষোভ? দেখো, শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল, তার বিরুদ্ধে কিন্তু আজ বিক্ষোভ দেখালো বিজেপিরই একাংশ। একটাই অভিযোগ যে যেভাবে মণ্ডল সভাপতিগুলি বিভিন্ন জায়গায় নির্বাচিত করা হয়েছে, তাতে কিন্তু এই জেলা সভাপতি তিনি এক প্রকার লবি তৈরি করেছেন। তার লবিতেই কিন্তু এই সমস্ত মণ্ডল সভাপতি করা হয়েছে। যেখানে বিধাননগর, সেখানেও কিন্তু বিজেপির মণ্ডল সভাপতি করা হয়েছে সুব্রত চৌধুরীকে, এবং তা নিয়েই কিন্তু ক্ষোভ দেখাচ্ছেন প্রাক্তন মণ্ডল সভাপতি জয়ন্ত কুমার সরকার। তিনি বলছেন যাকে এই নতুন মণ্ডল সভাপতি করা হয়েছে তিনি কিন্তু বিজেপির কেউই না, তাই তিনি দুর্নীতিগ্রস্ত এবং তাকে করা হয়েছে। শুধু এই নয়, লোকসভা নির্বাচনের কাজে যে সমস্ত টাকা দেওয়ার কথা মণ্ডল সভাপতি, বুথ সভাপতি, সেখানেও প্রায় দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির পরিমাণ কিন্তু কয়েক লক্ষ টাকা, এ ধরনের অভিযোগ করছেন বিজেপির একাংশ, এবং সেই একাংশের মধ্যে কিন্তু প্রাক্তন মণ্ডল সভাপতিও রয়েছেন। এবং গোটা ঘটনায় বিজেপির যিনি জেলা সভাপতি তিনি বলছেন কারা করছে, কেন করছে, তাদের সঙ্গে অন্য কোনো দলের যোগ রয়েছে কিনা তা কিন্তু দেখতে হবে। সমস্ত ঘটনার কিন্তু পুরোই ভিত্তিহীন, এবং যে মণ্ডল সভাপতিগুলি নির্বাচন হয় তা কিন্তু পর্যবেক্ষণ কমিটির মাধ্যমে নির্বাচন হয়। কাজেই যারা এই বিক্ষোভ করছেন তাদের পার্সোনাল ইফেক্ট হতে পারে, তাই এই ধরনের কথাবার্তা তিনি বলছেন। তবে বেশ, সাংগঠনিক জেলা সভাপতি উনি বুঝতে পেরেছেন যে উনার ভিত আলগা হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন মণ্ডলে উনি একটা লবি তৈরি করছেন। তার মধ্যে থেকে দু একজন করে নিয়ে তাদেরকে নতুন মণ্ডল সভাপতি তৈরি করছেন। আজকে এই পরিস্থিতি এসে আমরা ওনার পদত্যাগ দাবি করছি। আনুমানিক আমাদের বিধাননগর সাংগঠনিক যে মণ্ডল রয়েছে 43টা বুথ আছে, এখান থেকেই 3.5 থেকে 4 লক্ষ টাকা উনি দুর্নীতি করেছেন। আমি জানি না এই বিষয়ে কারা বিক্ষোভ করেছে, কারণ মণ্ডল সভাপতি নির্বাচন যেটা পার্টির একটা নির্দেশ, রাজ্য তথা কেন্দ্রের নির্দেশের অনুযায়ী প্রত্যেক নির্বাচনের জন্য মণ্ডল থেকে জেলা, জেলা থেকে রাজ্য, প্রত্যেক জায়গায় নির্বাচন আধিকারিক নিয়োগ করেছেন পার্টি, এবং সেই নির্বাচন আধিকারিকরাই এই প্রক্রিয়া সম্পন্ন করছে। তো কারা এই বিষয়ে অভিযোগ করেছে জানি না, তবে বিধাননগর তথা সমস্ত জেলারই যারা মণ্ডল সভাপতি হয়েছে, পার্টি যে নির্দেশ দিয়েছেন, যে ক্রাইটেরিয়া দিয়েছেন, পার্টির বিভিন্ন জায়গা আছে বলার, তারা বলতে পারে। ডক্টর জয়ন্ত রায় আমাদের পাশের জেলারই সাংসদ, তিনি এই অভিযোগ কমিটির দায়িত্বে আছেন, তাকেও জানাতে পারেন। আচ্ছা, কাউকে কুকুরে কামড়ালে তাকে তো হাসপাতালে নিয়ে যেতে হবে, ইনজেকশন দিতে হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু যে ঘটনা ঘটেছে তা শুনলে আঁতকে উঠবেন। বাঁকুড়ার জয়পুরে সেখানে কুকুরের কামড়ে নাবালকের মৃত্যু পর্যন্ত ঘটেছে, কারণ ওঝা নাকি বলেছিল যে যদি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাহলে মৃত্যু হতে পারে। কিন্তু ঝাড়ফুঁক, ওঝা এরা কেন আসবে কুকুর কামড়ালে? এই প্রশ্ন নিশ্চয়ই আপনাদের মনে উঠছে। দেবব্রতর কাছ থেকে জানবো। দেবব্রত, এই ঘটনা ওঝা বলেছিল, তাই কি আর হাসপাতালে নিয়ে যায়নি এই নাবালকের পরিবার? 3 মাস পর তো মৃত্যু হলো নাবালকের, এবং সেটা তো এই কুকুরের কামড়ের জন্যই। একদমই, যখন এই নাবালকের মৃত্যু হলো তখনই কিন্তু চোখ খুলেছে পরিবারের। তোমাকে জানাবো যে 12ই ফেব্রুয়ারি ওই নাবালকের মৃত্যু হয় জলাতঙ্কের কারণে, এমনটাই জানায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তাররা। যেমনটাই পরিবার সূত্রে জানতে পারা গিয়েছিল, মৃত্যুর 3 মাস আগে একদিন ওই নাবালক তিনি স্কুলে যাচ্ছিলেন, ঠিক তখনই একটি পাগলা কুকুর তাকে কামড়ায়। তড়িঘড়ি পরিবারের লোকজন অর্থাৎ তার বাবা মা পাশের গ্রামে একটি ওঝার কাছে নিয়ে যায়। তখন ঝাড়ফুঁক করে মন্ত্রপুত চুন লাগিয়ে দেয় এবং বলে ঠিক হয়ে যাবে, হাসপাতালে যাওয়ার দরকার নেই, হাসপাতালে যদি যায় তবে ওই নাবালকের মৃত্যু হতে পারে। এইরকম ভয় দেখানো হয়, যে কারণেই তারা আর হাসপাতালে যায়নি, বাড়িতেই রেখেছিল ওই নাবালককে। এরপর 3 মাস পর যখন সে অসুস্থতা বোধ করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আনলে তার মৃত্যু হয়। সেই খবরও আমরা দেখাই। তারপরে ভয়ানক একটা ঘটনা।
আর মালদার দিকে আমরা নজর রাখবো, কারণ সেখানে জলাভূমি ভরাট রুখতে অভিযান চালানো হয়েছে। রতুয়া 1 নম্বর ব্লকের পারাক্রম এলাকায় নোটিশ দেওয়ার পরেও জলাভূমি আগের অবস্থায় না ফেরানোতেই এই অভিযান। সেবকের কাছ থেকে জানবো, সেবক, কেন এরকম পরিস্থিতি বা তৈরি হয়েছিল, কি কারণ যেখানে পুরনো অবস্থায় নির্দেশ দেওয়ার পরেও কেন ফেরানো হয়নি? একদমই, দেখো আমরা দেখছি বিভিন্ন জায়গাতেই জলাভূমি ভরাটের একটা কিন্তু চক্র সক্রিয়। আর এক্ষেত্রে যেটা অভিযোগ, মালদহের রতুয়া 1 নম্বর ব্লকের শামসি পঞ্চায়েতের পারাক্রম এলাকা, এখানে মোহাম্মদ ইয়াজদানি নামে এক ব্যক্তি, তার বিরুদ্ধে জমি ভরাটের অভিযোগ। 5 শতক একটি জলাশয় তিনি কেনেন এবং বেশ কিছুদিন ধরে ভরাটের প্রক্রিয়া শুরু হয়। আর প্রশাসন যখন বিষয়টি জানতে পারে, তারপরেই কিন্তু এই ব্যক্তিকে সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে 15 দিনের সময়সীমা দিয়ে প্রশাসন জানিয়ে দিয়েছিল তার মধ্যেই জলাভূমিকে আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। এই ব্যক্তি নিজে নাকি বলেন প্রশাসনকে যে তিনি জলাজমিকে আগের অবস্থায় ফিরিয়ে দিয়েছেন, কিন্তু প্রশাসনিক কর্তারা আজকে যখন এলাকায় যান তখন তারা দেখতে পারেন ভিডিও এবং বিএলআরও যে জলাজমি ভরাট হয়ে রয়েছে। এরপরেই প্রশাসন সক্রিয় হয়, জলাজমি থেকে ভরাট করা অভিযান চলে। বেশ, কাঠ পাচার হয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাওয়ার নামে ডিপোতে নিয়ে যাওয়া হবে, তাই কাঠ পাচার। আর সেই অভিযোগেই রীতিমতো বিক্ষোভ বাঁকুড়ার ধরোরা মৌলিতে। জঙ্গল থেকে গাছ কেটে পাচারের অভিযোগ। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানবো। প্রিয়ব্রত, সব থেকে অদ্ভুত যে বিষয়টা, এই যে অভিযোগ, সেটা তো বন দপ্তরের ট্রাকেই কাঠ পাচার হচ্ছে, কিভাবে সম্ভব? একেবারেই, তুমি বলছিলে যে বন দপ্তরের ট্রাকেই কাঠ পাওয়া হচ্ছে। দক্ষিণ বন বিভাগের যে খাতলা, সেই খাতলা মহকুমা ধররামহলি যে গ্রাম, সেই গ্রামের এলাকাতেই 20 একর জমির বিরুদ্ধে আকাশবণী গাছের জঙ্গল, এবং সেটাতেই যে গ্রাম সুরক্ষা কমিটি যারা মূলত গাছ পাহাড় দেয়, তাদের সঙ্গে বন দপ্তরের যোগ সাজসে এই গাছ কাটা হচ্ছিল। এবং এই গাছ কাটার পর সেটাকে ডিপোতে নিয়ে যাওয়া হয়, নিলাম করে যে পয়সা হয় তার 40% পয়সা এই বন সুরক্ষা কমিটিকে দেওয়া হয়, যারা গাছ রক্ষণাবেক্ষণ করে। মূলত এখানেই অভিযোগ, সেই গাছ বন সুরক্ষা কমিটিকে নজর কাড়িয়ে তারা চলে যাচ্ছিল, অন্যত্র পাচার করা হচ্ছিল। এবং যে অভিযোগ তোলা হচ্ছে বন সুরক্ষা কমিটির পক্ষ থেকে, তারা কিন্তু ভয়াবহ, যে বন দপ্তরের লোকজন জড়িত রয়েছে এবং বন দপ্তরের গাড়িতেই এই কাঠ পাচার হচ্ছিল, যেখানে ডিপোতে ঢোকানোর কথা সেই ডিপোতে না ঢুকিয়ে অন্যত্র চলে যাচ্ছিল রাতের অন্ধকারে। অন্যদিকে বন দপ্তর বলছে এটা কোনো একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেখানে এই গাছটা নিয়ে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু 10 কিলোমিটার দূরে, সেক্ষেত্রে হয়তো বা কোনো জায়গায়। অন্যদিকে জলপাইগুড়ি, সেখানে জলপাইগুড়ি টাউন লাগোয়া, স্টেশন লাগোয়া 100 বছরের এক প্রাচীন শিরীষ গাছ রয়েছে। সম্প্রতি অমৃত ভারত প্রকল্পে জলপাইগুড়ি টাউন স্টেশন ঘিরে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে, আর তাতেই শোনা যাচ্ছে এই শিরীষ গাছ কাটা পড়তে পারে, আর তাতেই পোস্টার টাঙানো হয়েছে ইতিমধ্যে। শান্তনুর কাছ থেকে জানবো, শান্তনু, বুড়ো শিরীষ বাঁচাতে এককাট্টা হয়েছে জলপাইগুড়ির স্টেশন বাজারের ব্যবসায়ীরা এবং পরিবেশ কর্মীরাও। এখন কি কিছু জানা যাচ্ছে, সিদ্ধান্ত কি নেওয়া হলো, নিশ্চয়ই বাঁচানো যাবে? দেখো, পরিবেশ কর্মীরা যেরকম চাইছেন যে গাছটি সুরক্ষিত থাকুক, গাছটি যাতে কোনোভাবেই কাটা না পড়ে, পাশাপাশি যারা ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু চাইছেন এই গাছটি যাতে কোনো রকমভাবে উন্নয়নমূলক পরিকল্পনার কারণে এই গাছটিকে যাতে কাটা না হয়, তাই নিয়ে কিন্তু একাধিকবার তারা কিন্তু রেলের দরবারে গিয়েছেন। পাশাপাশি আজকে যেরকম বন দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন পরিবেশ কর্মীরা, পাশাপাশি একই সঙ্গে রেল দপ্তরেরও তারা দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের বক্তব্য, অমৃত ভারত প্রকল্পে রেলের যে উন্নয়নমূলক কাজ হচ্ছে, স্টেশনে যে বর্ধিত অংশ তৈরি করা হবে রেলের যে ফাঁকা জায়গা, সেখানটা করা হোক, কিন্তু তার জন্য যেন গাছটাকে কোনোভাবেই কাটা না হয়। তারা যে পরামর্শ দিয়েছে রেলকে, তাদের বক্তব্য যে অন্যান্য জায়গাতে দেখা যায় যে গাছ বাঁচিয়ে উন্নয়ন করা হয়, নজর থাকবে। এই বুড়ো শিরীষকে বাঁচানোর উদ্যোগ ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এদিকে অকাল বৃষ্টি, আর তাতে আম চাষিদের মাথায় হাত পড়েছে। ভাঙড়ের আম চাষিরা ভেবে উঠতে পারছেন না যে কি হবে, কারণ কাশীপুর এলাকা তো আম চাষের জন্যই বিখ্যাত, আর এবার এই অকাল বৃষ্টিতে কি হবে। কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, অকাল বৃষ্টিতে ঝরে পড়ছে আমের মুকুল, তাই মাথায় হাত পড়েছে আম চাষিদের।
একেবারেই তুমি যেটা বলছিলে দক্ষিণ 24 পরগনা এই যে ভাঙড়ের কাশীপুর এলাকা, সেই কাশীপুর এলাকা কিন্তু আম চাষের জন্য বিখ্যাত। কারণ প্রতি বছরই এই এলাকা থেকে কিন্তু হচ্ছে ভুটান, নেপাল থেকে শুরু করে বাংলাদেশ একাধিক দেশে যেমন আম যায়, তারই পাশাপাশি ভারতের কিন্তু বিভিন্ন রাজ্যে এই কাশীপুর এলাকার আম যায়। কিন্তু এই যে সমস্ত বাগান মালিকরা তারা কিন্তু এই বাগানগুলি কার্যত বছরের একটা সময়, নির্দিষ্ট সময়, সিজনের সময় মূলত কিনে রেখে দেয়। আর সেই বছরের যে সিজন, সেই সিজনের ব্যবসায় মূলত তাদের সারা বছরের সংসার চলে। কিন্তু এই যে অকাল বৃষ্টি হয়েছে, এই অকাল বৃষ্টির ফলে কার্যত তাদের মাথায় হাত। কারণ হিসাবে সেই সমস্ত আম চাষিরা জানাচ্ছে কি যে এই যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির ফলে আমের যে মুকুল এসেছে সেই মুকুল কিন্তু ঝরে পড়বে। ফলে আমের মুকুল ঝরে পড়লে আম হবে না। তারা যে মোটা অঙ্কের টাকা দিয়ে আম বাগান কিনে রেখে দিয়েছে এই আম চাষিরা, ফলে একদিকে যেমন তারা লস খাবে, তারই পাশাপাশি যে দেশ বিদেশে তাদের যে যোগাযোগ, আর তাই মাথায় হাত পড়েছে আম চাষিদের। বৃষ্টিতে আম যারা ব্যবসায়ী বা চাষি আছে তাদের ব্যাপক ক্ষতি হবে। এটা অকাল বৃষ্টি বলি আমরা। এই সময় বৃষ্টি হওয়ার কোনো প্রয়োজন নেই। আমের গুটি ধরতে সমস্যা আসবে, আমের পচন হবে, প্রচুর ক্ষতি হবে। এই বৃষ্টিতে আমের প্রচুর ক্ষতি। আমরা আম দেশ বিদেশে অনেক জায়গায় পাঠাই, কিন্তু এবারে সেটা কি হবে বলা যাচ্ছে না। এখন প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হবে। আর শুধু কি আম চাষিদের মাথায় হাত না, আলুর জমিতেও তো এই বৃষ্টিতে জল জমেছে, তাই আলু চাষেও ব্যাপক ক্ষতি। সিঙ্গুরের ছবি আপনারা দেখছেন, কৃষকদের মাথায় হাত পড়ে গেছে। রানার কাছ থেকে জানবো, রানা, এই বৃষ্টি আর তাতে জমিতে জলে জল, চাষিরা কি করবেন বুঝে উঠতে পারছেন না তো। একদমই তাই। দেখো সোনিয়া, এই মানে অকাল বর্ষণে মানে হুগলির বিশেষ করে সিঙ্গুরে কিন্তু আলু চাষিদের মাথায় হাত পড়েছে। কারণ গত কয়েকদিন আগে যেমন গরমের সাথে পাল্লা দিয়ে কুয়াশা মানে যে দাপটে আলুর ডাটা পচা রোগ হয়েছিল, কিন্তু আজকে যে এই অকাল বৃষ্টিতে অধিকাংশ আলুর জমিতে কিন্তু জল জমে গেছে। এবং বৃষ্টি এতটাই মুষলধারে যে তোমার বৃষ্টি ছিল যে আলুর যে গোড়া থেকে মাটি মানে ধসে গিয়ে আলুগুলো মানে মাটির বাইরে তোমার বেরিয়ে এসেছে। ফলে চাষিরা কিন্তু একটা মাথায় হাত দিয়েছে, যেহেতু লক্ষ লক্ষ টাকা, তার হাজার হাজার টাকা খরচা করে তারা বিঘার পর বিঘা মাঠে জমিতে তারা চাষ করেছে। তারা কি করে এই যে আলুর একে তো ফলন কমবে, তারপরে আলুর যে গঠন আকৃতিতে কিন্তু ছোট হবে, ফলে বাজারে দামও তারা পাবে না। ফলে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। কিভাবে ব্যাংকের তারা লোন শোধ করবে সেই নিয়ে কিন্তু চাষিরা কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছে। এই যে বেশ রানা, প্রচুর বৃষ্টি হয়েছে, আলু গাছে ডাঁড়া পুরো বুড়ে গেছে, জল নাইড়ে আছে, পুরো ক্ষয়ক্ষতি হবে। আমি রতনপুর ইউনিয়নে 1 লক্ষ টাকা লোন নিয়েছি, আমি ব্যাংকের টাকা শুনতে পারবো না সরকার যদি না দেখে আমাকে। পুরো আলু আমরা একটা আতঙ্কে চেনু, সেটাই তাই হলো। পুরো বৃষ্টিতে জল পুরো দাঁড়িয়ে গেছে, আলু বেড়ে গেছে, ও আলু দাগিয়ে হয়ে যাবে, সমস্ত আলুর ক্ষতি হবে। চাষিদের আশঙ্কায় সত্যি হয়ে গেছে। শুধু কি আম, আলু না, সর্ষে, কলা, বিভিন্ন চাষে ব্যাপক ক্ষতি হচ্ছে। ফুল চাষিদেরও মাথায় হাত। গাইঘাটার এই ঘটনা, 10 মিনিটের একটা ঝড় আর তাতে চাষে ব্যাপক ক্ষতি। দুপুরবেলা, বুধবার দুপুরে গাইঘাটায় 10 মিনিটের ঝড় হয়েছিল, আর তাতে লন্ডভন্ড হয়ে গেছে সবকিছু। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে। অনিরুদ্ধ, চাষিরা আশঙ্কা করছিল যে এরকম কিছু একটা হতে পারে, আর এই 10 মিনিটের ঝড় সবটা তছনছ করে দিয়েছে। একদমই সোনিয়া, উত্তর 24 পরগনা গাইঘাটা ব্লকের রামনগর গ্রাম পঞ্চায়েত এলাকার 6টি গ্রামে বুধবার দুপুরের পরে আচমকা এই 10 থেকে 15 মিনিটের যে ঝড় হয়েছে, সেই ঝড়ে পুরো লন্ডভন্ড হয়ে গিয়েছে এবং কৃষি ক্ষেতের উপরে ব্যাপক প্রভাব পড়েছে। এলাকায় বিডিও সাহেব, অর্থাৎ গতকালই গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার এলাকায় গিয়েছিল। প্রাথমিকভাবে তারা সার্ভে করেছে, সেই সার্ভেতে দেখতে পেয়েছে যে 60টির বেশি বাড়ি ভেঙে গেছে এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়ি। এবং প্রায় 150 থেকে 200 হেক্টর জমি, যে সমস্ত কৃষিযোগ্য জমি, অর্থাৎ সর্ষে, পটল, কলা গাছ, বিভিন্ন ক্ষেতে ব্যাপক আকারে ক্ষতি হয়েছে। এবং ফুল চাষে, যেহেতু গাইঘাটা এলাকায় ফুল চাষ হয়ে থাকে ব্যাপক আকারে, সেখানেও ফুল চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। চাষিদের মাথায় হাত, তা বলার অপেক্ষা রাখে না। ঝড়ে আমাদের মেন হচ্ছে শস্য সব নষ্ট হয়ে গেছে। ধার দিনা করি করা শস্য আর পাওয়া যাবে না একটাও। প্রচুর পরিমাণে ঝড় হয়েছে, মিনিট 7 ঝড়টা হয়েছে মাত্র। তারপরে এই সব আমরা বৃষ্টির জন্য সব ভেঙে চুরি তছনছ হয়ে গেল।
মূলত আমাদের রামনগর অঞ্চলেই ক্ষতি বেশি হয়েছে। টোটাল 60টা বাড়ি ফুল ড্যামেজ রিপোর্ট এসেছে। এটা হচ্ছে রামনগর অঞ্চলই। আর এছাড়া এগ্রিকালচারের ক্ষতি হয়েছে, হর্টিকালচারেরও ক্ষতি হয়েছে। এবং যেগুলো ঘর বাড়ি ভেঙে গেছে, ফুল ড্যামেজ যেটা হয়েছে, সেটা আমাদের যেভাবে ডিজাস্টার ম্যানেজমেন্টে রিপোর্ট করতে হয় সেভাবে আমরা রিপোর্ট করছি।